ডোনাল্ড ট্রাম্পের লাল চোখ মুখ বুজে মেনে নেওয়ার কারণ কি শুধুই আদানি, না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণও? আর তার একটা ইঙ্গিতও কি দিয়ে দিয়েছেন ট্রাম্প? কি সেই ইঙ্গিত, তার বিশ্লেষণে আসবো আজকের এই এপিসোডে। ভারতের প্রধানমন্ত্রী এখন যথারীতি বিদেশে, মরিশাসে এটা তার দ্বিতীয় সফর। আর এই সফর চলাকালীনই আমেরিকার হোয়াইট হাউস থেকে ভারতের শুল্ক নীতির উপরে আরো একটা আঘাত হানা হলো। You look at India, 150% tariff on American alcohol. You think that's helping Kentucky bourbon be exported into India? I don't think so. 100% tariff on agricultural products from India. President Trump believes in reciprocity, and it is about dang time that we have a president who actually looks out for the interests of American businesses and workers. আর এই প্রথম আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রীকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে কথা শুনতে হলো দেশের কোনো গুরুত্বপূর্ণ নীতি নিয়ে। এসব ক্ষেত্রে সাধারণত নীতি নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলে বিদেশ মন্ত্রক বা দেশের সংবাদ মাধ্যম। কিন্তু তারা এখন কোথায়? ভারতের সংবাদ মাধ্যম বা গদি মিডিয়া চলে সরকারের ইশারায়। মোদির এমন অসম্মানের পরেও সরকার কিন্তু চুপ, আর তাই ভারতের সংবাদ মাধ্যমও নিশ্চুপ। তারা এই বিষয়টি কাউকে জানতে দিতেই চায় না। কিন্তু ট্রাম্পের আমেরিকা এখন এমন একদিনও নেই যেদিন ভারতকে আক্রমণ করছে না। কার্পেট বোম্বিং এর মতো করে রোজই নরেন্দ্র মোদী এবং তার সরকারকে নিয়ে কোনো না কোনো কথা তারা নিয়মিত বলে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও দেশের সংবাদ মাধ্যম এই বিষয়ে একেবারে চুপ হলেও ভারতের বিকল্প সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে। ট্রাম্প সরকার দেশের 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীর বুকের উপর দাঁড়িয়ে রোজ এমন কিছু করে চলেছে যা এদেশের গণতন্ত্রের পক্ষেও অত্যন্ত বিপজ্জনক। গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই আক্রমণ কতটা বেসামাল করে দিচ্ছে মোদী সরকারকে? দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই বহু প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ভারতের নির্বাচন কমিশন দেশের ভেতরে কি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো দুর্বল করে তুলছে? বিশ্বের সবচেয়ে প্রাচীন গণতন্ত্রের দেশ আমেরিকা থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে এরকম আঘাত এর আগে কখনো হয়েছে কি? সন্ত্রাসবাদী হানা বা আঘাতের পরে তার উত্তরে এয়ার স্ট্রাইক হতে পারে, কিন্তু নির্ভেজাল বারুদের গন্ধহীন এই আক্রমণে কেন এতটা বেসামাল হয়ে পড়ছে মোদী সরকার? কি রহস্য আছে এর পেছনে? তা নিয়েই আজকের এই এপিসোডে আলোচনা করব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মোদী সরকার এই মুহূর্তে দেশের ভেতরে ও বাইরে দুদিক থেকেই ধারালো আক্রমণের মুখে, এবং এই সাঁড়াশি আক্রমণের মুখে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার অবস্থা যেন পালছেড়া নৌকার মতো। দেশের ভেতর নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক ঘোটালার অভিযোগ সামনে আসছে। 2024-এর লোকসভা নির্বাচনের প্রতিটি পর্বের পর কিভাবে ভোটের হার বেড়ে যাচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছিল তখনও। এরপরে হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্রের ভোটের পরে এখন প্রায় হাতে নাতে ধরা পড়ে যাচ্ছে বিভিন্ন কৌশল। কখনো কোনো সাথে পাচে না থাকা, কোনো সময় মোদির বিরুদ্ধে বিবৃতি না দেওয়া। ওড়িশার বিজু জনতা দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পর্যন্ত ভোটার তালিকায় গোলমাল নিয়ে এখন সরব হয়েছে। এই গোলমাল নিয়ে আমি একাধিক এপিসোড করেছি, আর সেই সব এপিসোডে তথ্য দিয়ে দেখিয়েছি কি করে ভোটার তালিকায় নানা রকম গোলমাল হয়েছে। ভারতের গণতন্ত্র এখন অত্যন্ত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই ভোটার তালিকা নিয়ে। রোজ বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার নিয়ে ভুরি ভুরি অভিযোগ আসছে। লোকসভাতে, রাজ্যসভাতে এ নিয়ে আলোচনা হচ্ছে। কিছুদিন আগে ইভিএম নিয়ে ইলন মাস্কের একটি মন্তব্য ভাইরাল হয়েছিল। ইলন মাস্কের মন্তব্য ছিল ইভিএম মেশিন খুব সহজেই হ্যাক করা যায়। প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সময় ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেন ইভিএম এর বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই, সেই জন্যই তারা সেখানে ব্যালট পেপারে ভোট করেন। একেবারে হঠাৎই প্রকাশ্য সভায় এ কথা বলে কি তিনি কোনো ইঙ্গিত দিতে চেয়েছিলেন? মানে আমি বা মাস্ক কিন্তু ইভিএম এর অনেক কিছু জানি গোছের একটা ইঙ্গিত তিনি কি জানিয়ে দিলেন? হতে পারে
ট্রাম্প ভারতের নির্বাচন প্রক্রিয়ার নানান অনিয়ম সম্পর্কে সবিস্তারে খোঁজ রাখেন, কারণ আমেরিকার গোয়েন্দা দপ্তর বিশ্বের তাবড় দেশের অনেক ভেতরের খোঁজ খবর রেখে থাকে। এটাই তাদের সবথেকে বড় শক্তি। ডোনাল্ড ট্রাম্প কি টের পেয়েছিলেন যে ভারতের ইভিএম নিয়ে একটা কিছু গোলমাল চলছে? তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও তার পেছনে ইভিএম এর কোনো কারসাজি আছে কিনা তা কি ডোনাল্ড ট্রাম্প সন্দেহ করেছিলেন? আর তাই কি তিনি ওই কথা বললেন? আর এর সঙ্গে যুক্ত করুন বিশ্বজুড়ে গৌতম আদানির নানান ব্যবসার হাল হকিকত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই আমেরিকার আদালতে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। মোদির বন্ধু জো বাইডেনের সরকারই তা করেছিল। ট্রাম্প এসে এই অস্ত্রটি একেবারে হাতে পেয়ে গেলেন। একদিকে ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ, অন্যদিকে গৌতম আদানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে কি ওয়াকিবহাল ডোনাল্ড ট্রাম্প? তার কাছে কি এ ব্যাপারে অনেক বেশি তথ্য রয়েছে? আর এর ফলেই ভারতের বিশাল বাজারে হানা দেওয়া ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগী ইলন মাস্কের পক্ষে সহজ হয়েছে। আর তারা তা করেও চলেছেন, কারণ তোয়াক্কাই করছেন না। আমেরিকার পণ্যে ভারত কি শুল্ক নেবে তা তারা একতরফাভাবে ঘোষণা করছেন। ভারত কি অস্ত্র তাদের কাছ থেকে কিনবে তা তারা নিজেরাই ঠিক করছে। আপনারা ভাবুন, এসব ব্যাপারে কথা বলতে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে পাঠানো হলো আমেরিকায়। তিনি গেলেন, ফিরেও এলেন, কিন্তু তার সঙ্গে আমেরিকার কার আলোচনা হলো, তাতে কি কথা হলো তা কেউ জানতেই পারলেন না। মোদি এবং তার সরকারের প্রায় সব মন্ত্রীরাই কাজের চেয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি আপলোড করতে বেশি ব্যস্ত থাকেন। কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রীর আমেরিকা সফরের কোনো উচ্চ পর্যায়ের ছবি কি তার টুইটার হ্যান্ডেলে পেলেন? তাহলে কি তার সঙ্গে আমেরিকার কোনো মন্ত্রী দেখাই করেননি? এটা কি ভাবা যায়? আসলে ট্রাম্প জানেন, ভারতের বিশাল বাজারে হানা দিতে গেলে সবার আগে এদেশের সরকারের ভিতটা কিছুটা নড়বড়ে করে দিতে হবে। আর সেই খেলাই কি তিনি খেলে চলেছেন? বাইডেন সরকারের আমলে আমেরিকান গণতন্ত্র নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিজ্ঞতা তাকে অনেক কুশলী করেছে। টুইটার থেকে তার চিরনির্বাসনের পর ইলন মাস্ক এগিয়ে এসে টুইটারটি কিনে নেন। আর তার কিছুদিনের মধ্যেই এক্স হ্যান্ডেলে ধীরে সুস্থে প্রচার শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের। এবং সেই প্রচার থেকেই আমেরিকার ভোটে ব্যালট পেপারের শক্তি বুঝতে পারেন ট্রাম্প। খেয়াল করে দেখুন, পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে যখন ভোট হয় তখন আমেরিকা থেকে তার উপর একটা নজরদারি চলে। বাংলাদেশের ভোটে হাসিনার জয়ের পর আমেরিকার সংবাদপত্রেই ওই জয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অর্থাৎ ভারতের ভোটে ইভিএম নিয়ে আমাদের দেশে এত অভিযোগের সংবাদ অবশ্যই রাখে পৃথিবীর সবচেয়ে প্রাচীন গণতন্ত্রের দেশের গোয়েন্দা বিভাগ এবং সরকার। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময় এসবই কি ট্রাম্পের হিসেবের মধ্যে ছিল? গৌতম আদানির প্রতি নরেন্দ্র মোদীর দুর্বলতার বিষয়টি সবাই জানেন, কিন্তু ভারত ছাড়া অন্য দেশের শুল্ক নীতি নিয়ে হুঁশিয়ারি দিলেই ইটের বদলে পাটকেল খাচ্ছেন ট্রাম্প। আর ভারতই একমাত্র দেশ যেখান থেকে কোনো রকম প্রতিবাদ শুনতে পাচ্ছেন না তিনি। তার মর্জি হলে তিনি ভারতের গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে নিজের মন্ত্রিসভার কোনো সদস্যকে বসতেও বলছেন না। কেন? তিনি কি ধরেই নিয়েছেন ভারতকে নিয়ে তিনি যা খুশি করতে পারেন? এটা ভাবার কি কারণ থাকতে পারে? আর তাই আমেরিকা থেকে নিয়মিত উড়ে আসছে একের পর এক হুমকি। প্রতিদিন ভারতের শুল্ক নীতি নিয়ে প্রকাশ্যে আন্তর্জাতিক স্তরে সমালোচনা করে যাচ্ছে ট্রাম্প সরকার, কিন্তু টু শব্দটি করছে না আমাদের দেশ। ট্রাম্প তারিখ ঠিক করে বলছেন আগামী 2রা এপ্রিল থেকে তিনি এই শুল্ক যুদ্ধ শুরু করবেন। আর আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর লন্ডনে গিয়ে বলছেন এতে নাকি ভারতের লাভই হবে। এসব শুনে কুট্টির ঘোড়ায় হাসবো না কর্তা? একদা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন হলিউডের 3য় শ্রেণীর সিনেমার নায়ক রোনাল্ড রেগান। রেগানের একটি প্রজেক্ট নিয়ে তখন শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। এই বিখ্যাত প্রজেক্টটির নাম ছিল স্টার ওয়ার। আকাশ দখলের লড়াই তখন থেকেই শুরু হয়েছিল আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার মধ্যে। এরপরে রাশিয়া ভেঙে টুকরো হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প এবারের ভোটে জিতে আসার অনেক আগে থেকেই আকাশ যুদ্ধে অর্থাৎ স্যাটেলাইট প্রতিস্থাপনে আমেরিকা অন্য যে কোনো দেশের থেকে
অনেক এগিয়ে গিয়েছিল এবং এক্ষেত্রে আমেরিকার বাইডেন সরকারের বন্ধু না হয়েও কারবারের স্বার্থেই ইলন মাস্ক উপগ্রহ প্রতিস্থাপনে বহুদূর এগিয়ে নিয়ে গেছেন আমেরিকাকে। আর যে সময় মাস্ক উপগ্রহ নেটওয়ার্কের কথা বলছেন তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশকে ফাইবার অপটিক নিয়ে স্বপ্ন দেখাচ্ছেন। आपको मैंने गारंटी दी थी कि 1000 दिन में आपको तेज इंटरनेट की सुविधा पहुंच जाएगी। आज कोच्चि लक्षद्वीप सबमरीन ऑप्टिकल फाइबर प्रोजेक्ट का लोकार्पण हो गया है। अब लक्षद्वीप में भी 100 गुना अधिक स्पीड से इंटरनेट चल पाएगा। মানে একদিকে রকেট আর একদিকে গরুর গাড়ির হেডলাইট তৈরির প্রযুক্তি তৈরি হচ্ছে। এতটাই তফাৎ গড়ে ফেলেছে আমেরিকা, আর এখন তার ফায়দা নিচ্ছেন ট্রাম্প। এবার ইলন মাস্কের স্টারলিংক এদেশে পা রাখার জায়গা করে নিতেই ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠে আসতে চলেছে সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের প্রচার এবং প্রসার পদ্ধতি। মাত্র 12 ঘন্টার তফাতে এদেশে 2 টেলিকম জায়ান্ট এয়ারটেল এবং জিওকে এক আসনে নিয়ে এসেছেন ইলন মাস্ক। কি করে তা হবে তা অবশ্য এখনো মাথায় ঢোকেনি আমাদের দেশের কর্তাদের। শুল্ক নীতি নিয়ে রোজ কিছু না কিছু বলতে বলতে টেলিকম যুদ্ধে আমেরিকাকে ভারতের উপর খবরদারি করার সুযোগ এনে দিলেন মাস্ক। এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী যে সময় বিদেশে সর্বোচ্চ সম্মান নিচ্ছেন সেই সময়টিকেও সৌজন্যের খাতিরে ছাড় দিচ্ছেন না ট্রাম্প। এখন তার হয়ে কথা বলছেন তার বিদেশ মন্ত্রকের কোনো মুখপাত্র বা হোয়াইট হাউসের কোনো মুখপাত্র। কারণ ইলন মাস্কের ভারতে প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের গণতন্ত্রের আরো 12টা বাজিয়ে দেওয়ার সুযোগ এসে গেছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। আর অজস্র স্যাটেলাইটের মালিক ইলন মাস্কের সামনে এখন নতজানু হতে চলেছে এদেশের টেলিকম জায়ান্টরা। সোজা কথায় এদেশের সংবাদ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের জয় জয়কার যদি শীঘ্রই আপনারা দেখতে পান, অবাক হওয়ার কিছু নেই। বাইরের বিপদ ইতিমধ্যেই প্রবেশ করেছে দেশের ভিতরে ট্রেড ওয়ারের মাধ্যমে, কিন্তু দেশের ভিতরে গণতন্ত্রকে মজবুত করার প্রক্রিয়া এবং অভিযোগবিহীন একটা স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা কি তৈরি করতে পারবে ভারতের নির্বাচন কমিশন? ফিরবে কি ব্যালট ব্যবস্থায়? আর তাতে কি বাঁচবে ভারতের গণতন্ত্র? আর সেই মজবুত গণতন্ত্র কি রক্ষা করতে পারবে বিদেশের এই শক্তিকে? আপনারা এই ব্যাপারে কি ভাবছেন জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও পেতে এবং স্বাধীন সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। আর আমার সব ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। যদি কখনো মনে হয় মেম্বারশিপ থেকে বেরিয়ে যাওয়ারও খুব সহজ সুযোগ রয়েছে। সীমিত সামর্থ্যে করা আমার এই ভিডিওগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিলেই আমার পরিশ্রম সার্থক হবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।